D.H. লরেন্সের দ্য রকিং হর্স উইনার এই শর্ট স্টোরিটা তোমরা অনেকবার পড়েছ, বাট প্রপারলি বুঝতে পারছি না। ঠিক আছে, ইটস ওকে, চিন্তা করো না, চলে এসো তোমাদের দাদা ভিডিও নিয়ে। সো মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব D.H. লরেন্সের একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি শর্ট স্টোরি, দ্য রকিং হর্স উইনার। এবং তোমরা মন দিয়ে ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো সবার আগে দেখো, আগে আমরা আলোচনা করি যে D.H. লরেন্স কে ছিলেন। D.H. লরেন্স ছিলেন একজন ইংলিশ রাইটার, এবং এই যে গল্পটা সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বলবো, এই গল্পের যেটা এন্ডিং সেটা কিন্তু খুব ট্র্যাজিক এবং খুব শকিং। ঠিক আছে, তো তোমরা কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে সেটা জানাবে, ঠিক আছে। এবং তার সাথেও এই যে গল্পটা রয়েছে দ্য রকিং হর্স উইনার, এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে কেমন করে একজন ছোট্ট ছেলে তার মাকে খুশি করতে এবং পরিবারের ফাইন্যান্সিয়াল প্রবলেম দূর করতে কিভাবে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেয়, সেইটাই এই গল্পের মূল কাহিনী। তাহলে চলো শুরু করি আর দেরি না করে। এবং এই গল্প সম্পর্কে একটু সংখ্যা আমি বলে দিই। গল্পের একদম শুরুতে আমরা একটি মহিলার কথা জানতে পারবো। সেই মহিলার নাম কি? সেই মহিলার নাম হচ্ছে আমাদের গল্পের প্রোটাগনিস্ট, যিনি তার মা, অর্থাৎ তার নাম হচ্ছে হেস্টার। এবং তার একটি ছেলে আর দুটি মেয়ে ছিল, এবং তার ছেলের নাম হচ্ছে পল। ঠিক আছে, তো পল হচ্ছেন আমাদের গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র। ঠিক আছে, বুঝতে পারছো? চলো এবার তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, তো একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি হেস্টার উনি খুবই আনলাকি ফিল করছেন, এবং উনি লাভ ম্যারেজ করেছিলেন, কিন্তু সেই ভালোবাসা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তার সন্তান ছিল, কিন্তু তিনি সন্তানদেরও প্রকৃতভাবে ভালোবাসতেন অ্যাকচুয়ালি পারতেন না। বাইরের মানুষ মনে করত তিনি একজন খুব ভালো মা, কিন্তু বাস্তবে তার হৃদয়ের গভীরে ছিল এক ধরনের ইমোশনাল এমটিনেস। এই মহিলার একটি ছেলে ছিল, আমি বললাম, তো ছেলেটার নাম হচ্ছে পল, এবং আর দুটি মেয়ে ছিল। তারা একটি সুন্দর বাড়িতে থাকতো। বাড়িতে সার্ভেন্ট ছিল, খুব ভালো ফার্নিচারও ছিল, এবং তারা সমাজে নিজেদের একটি রেসপেক্টেবল পজিশন তারা কিন্তু বজায় রাখত। কিন্তু একটা সমস্যা ছিল, তাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। মায়ের কিছু ইনকাম ছিল, বাবার কিছু ইনকাম ছিল, কিন্তু তাদের লাইফস্টাইলের তুলনায় সেই টাকা যথেষ্ট ছিল না। ফলে তাদের বাড়ির মধ্যে সবসময় একটা অদৃশ্য প্রেসার ছিল। কি প্রেসার? প্রেসারটা হচ্ছে দেয়ার মাস্ট বি মোর মানি, অর্থাৎ আরও টাকা চাই। এই কথাটি কেউ অ্যাকচুয়ালি মুখে বলতো না, কিন্তু বাড়ির প্রতিটি জিনিস যেন সেই কথাটি উইসপার করতো। উইসপার করা মানে, যেমন দেখবে আমরা যখন বাচ্চাবেলায় ছোটো ছিলাম, তখন দেখবে আমরা ক্লাসে বসে জিজ্ঞেস করতাম না যে কী রে, কী টিফিন নিয়ে আসছিস, ফিস করে বলতাম, তাই না? একদম ক্লাসের শেষের সময়টা। তাহলে এই যে ফিস করা, এটাকে কী বলা হয়? এটাকে বলে উইসপার করা। ঠিক আছে, এবার দেখো, এবার উইসপারিং হাউস সম্পর্কে আমরা জানবো। ওকে, গল্পের একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ অংশ হলো এই উইসপারিং হাউস। বাড়িটি বাইরে থেকে খুব সুন্দর। ক্রিসমাসের সময় এক্সপেন্সিভ টয়েস আছে, বাড়িতে সুন্দর রকিং হর্স আছে। আচ্ছা, গল্পের তোমার টাইটেলটা যদি তাকাও, দেখবো ওখানে দেখতে কি দেখতে পাচ্ছ? দ্য রকিং হর্স উইনার। দেখো, রকিং হর্স মানে, দেখো সেই বাচ্চাবেলায় সেই কাঠের ঘোড়ার গাড়ি থাকতো না, তাতে বসে বাচ্চারা হচ্ছে দোল খেত, তাই না? তো কাঠের হচ্ছে মানে ওই ঘোড়ার দোলনা টাইপের বলতে পারো। ঠিক আছে, তো এবং সাথে আরও অনেক বিভিন্ন ডলস হাউস আসছে এবং সার্ভেন্টসও আছে। কিন্তু এত লাক্সারি থাকা সত্ত্বেও বাড়ির অ্যাটমসফিয়ার শান্ত না, বরং বাড়ির মধ্যে যেন একটা অদৃশ্য ভয়েস শোনা যায়। এবং ভয়েসটা কি? দেয়ার মাস্ট বি মোর মানি। পল এবং তার দুই বোনও এই উইসপার শুনতে পায়। এখানে লরেন্স খুব সুন্দর করে ভাবে দেখিয়েছেন যে মেটেরিয়ালিস্টিক ডিজায়ার কখনো সহজে শেষ হয় না। যত টাকা আসে ততই আরও টাকা চাওয়ার ইচ্ছা তৈরি হয়। এবার আমরা গল্পে দেখতে পাবো হোয়াট ইজ লাক,
কাকে বলে লাক সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো একদিন হঠাৎ পল তার মার কাছে গেছে, জিজ্ঞেস করছে, ইজ লাক মানি মাদার? অর্থাৎ লাক কি টাকা মা? তার মা বলে, লাক আসলে টাকা নয়, বরং লাক ইজ হোয়াট কজেস ইউ টু হ্যাভ মানি। অর্থাৎ যা লাগ আছে সে টাকা পাবে। পল আবার জিজ্ঞেস করে, ইজ ফাদার নট লাকি? তার মা উত্তর দেয়, তার বাবা আনলাকি। পল আবার জানতে চায় তার মা নিজে লাকি কিনা। মা বলে সে আগে নিজেকে লাকি ভাবতো, কিন্তু এখন আনলাকি হাজব্যান্ডকে বিয়ে করার পর সে নিজেকেও আনলাকি মনে করে। এই কথাগুলো পলের মনে গভীর প্রভাব ফেলে। সে ভাবে, যদি আমি লাকি হতে পারি তাহলে হয়তো আমি টাকা উপার্জন করতে পারবো এবং মাকে খুশি করতে পারবো। এরপরে গল্পের দ্বিতীয় আমরা সিনে যাচ্ছি, পল অ্যান্ড দ্য রকিং হর্স। দ্য রকিং হর্স মানে তোমরা সবাই জানো, ঠিক আছে? এখান থেকেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বল রকিং হর্সের ভূমিকা শুরু হয়। পল তার রকিং হর্সে চড়ে প্রচণ্ড জোরে রাইড করতে থাকে। সে মনে করে তার রকিং হর্স তাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সে লাক খুঁজে পাবে। সে হর্সটিকে জোরে চালায়। তার চোখে থাকে অদ্ভুত ডিটারমিনেশন। সে হর্সকে যেন কমান্ড করে এবং কি বলে, টেক মি টু হোয়ার দেয়ার ইজ লাক। অর্থাৎ আমাকে লাকের কাছে নিয়ে চলো। এখানে রকিং হর্সে আর শুধুমাত্র একটি চাইল্ডস টয় নয়, এটি পলের কাছে হয়ে ওঠে লাক এবং মানি পাওয়ার একটি মাধ্যম। এরপর গল্পের দ্বিতীয় সিন, পল ডিসকভার্স হর্স রেসিং। পলের সঙ্গে পরিচয় হয় ফ্যামিলির একজন গার্ডেনার, তার নাম কি ব্যাসেট, এর সঙ্গে। ব্যাসেট হর্স রেসিং সম্পর্কে খুব ভালো জানত। পল তার কাছ থেকে বিভিন্ন রেস এবং হর্সের সম্পর্কে জানতে থাকে। ফলের মনে ধীরে ধীরে একটি বিশ্বাস তৈরি হয়। সে হর্স রেসের উইনার আগে থেকে জানতে পারে। প্রথমে ব্যাসেট পলের সঙ্গে ছোটোখাটো বেটিং করে, তারপর পলের লাক যেন সত্যিই কাজ করতে শুরু করে। পল একটি হর্সের নাম বলে, ড্যাফোডিল। সে বলে ড্যাফোডিল জিতবে এবং সত্যিই ড্যাফোডিল উইন্স দ্য রেস এবং ড্যাফোডিল রেসটা জিতে যায় এবং পল টাকা জিতে যায়। এখান থেকেই তার গ্যাম্বলিং আরও সিরিয়াস হয়ে ওঠে। এরপর গল্পে অ্যাকচুয়ালি নেক্সট সিন, পল অ্যান্ড ব্যাসেট বিকাম পার্টনার্স। পল এবং ব্যাসেট তারা পার্টনার্স হয়ে যায়। পল হর্স রেসিংয়ের জন্য মানি ইনভেস্ট করে আর ব্যাসেট সেই মানি হ্যান্ডেল করে। পল দাবি করে যখন সে সিওর থাকে তখন তারা বড় অ্যামাউন্ট বেট করবে, কিন্তু যখন সে সিওর নয় তখন তারা সাবধানে বেট করবে। পলের এই মিস্টিরিয়াস এবিলিটি দেখে ব্যাসেট বিশ্বাস করতে শুরু করে যে পলের মধ্যে কোনো একটা সুপার ন্যাচারাল ধরনের কোনো একটা লাগ আছে। পরে পলের আঙ্কেল অস্কার ক্রেসওয়েল ও তাদের সঙ্গে পার্টনার হয়ে যায়। এরপর গল্পের নেক্সট সিন, পল উইন্স মোর অ্যান্ড মোর মানি। অর্থাৎ আমরা এই সিনে দেখতে পাবো পল অনেক অনেক অর্থ উপার্জন করে। পলের গ্যাম্বলিং থেকে প্রচুর টাকা আসতে থাকে। ড্যাফোডিলের পরে আরও বিভিন্ন হর্স এর রেসের পল সাকসেসফুল হয়। এক পর্যায়ে সে লাইভলিসবার্গ নামে একটি হর্সের ব্যাপারে অ্যাবসলিউটলি সিওর হয়। সে বড় অ্যামাউন্ট বেট করে। লাইভলিসবার্গ রেস জিতে যায়। পল প্রায় 10,000 পাউন্ডস উপার্জন করে। তার আঙ্কেল অস্কারের মানি পায়, কিন্তু পলের কাছে এই মানি শুধুমাত্র নিজের নয়, তার উদ্দেশ্য ছিল আই স্টার্টেড ইট ফর মাদার। পল তার মায়ের জন্য টাকা উপার্জন করতে শুরু করেছিল, কারণ তার মা সবসময় বলতো যে তাদের কাছে যথেষ্ট মানি নেই। এরপরে আমরা নেক্সট সিন, দ্য হাউস স্টিল হুইসপার্স, মানে বাড়িটা এখনও পর্যন্ত যেন সেই ফিস করছে। পল মনে করেছিল যদি সে প্রচুর টাকা উপার্জন করতে পারে তাহলে বাড়ির হুইসপারিং বন্ধ হবে, যে হুইসপারিং সে এবং তার বোনেরা শুনত। কিন্তু আশ্চর্যজনকভাবে তা হয় না, বরং পলের ফ্যামিলি যখন আরও টাকা পায় তখন বাড়ির ভয়েস আরও জোরে বলে, দেয়ার মাস্ট বি মোর মানি। অর্থাৎ আরও টাকা চাই, আরও বেশি টাকা চাই।
এখানে লরেন্স দেখাচ্ছেন গ্রিড হ্যাজ নো ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের লোভের কোনো নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন বা গন্তব্যস্থল নেই। একবার টাকা পাওয়া শুরু হলে মানুষের ডিজায়ার আরও বেড়ে যেতে পারে। এরপর নেক্সট সিন, দ্য 5,000 পাউন্ডস। পল তার আঙ্কেল অস্কারের সাহায্যে তার মায়ের জন্য 5,000 পাউন্ডস পাঠানোর ব্যবস্থা করে। প্ল্যান ছিল প্রতি বছর তার বার্থডেতে 1,000 পাউন্ডস করে দেওয়া হবে 5 বছর ধরে। পল আশা করেছিল এতে তার মা ফাইন্যান্সিয়াল প্রেশার থেকে মুক্তি পাবে, কিন্তু তার মা সেই টাকা পেয়ে পুরোপুরি স্যাটিসফাইড হয় না, বরং সে পুরো 5,000 পাউন্ডস একসঙ্গে পেতে চায়। সে ডেপ্টের কারণে সেই টাকা অ্যাডভান্স হিসেবে নিয়ে নেয় এবং তারপর ঘটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হাউসের হুইসপারিং আরও বেড়ে যায়, আগের চেয়েও বেশি জোরে, যেন বাড়ি বলতে থাকে, দেয়ার মাস্ট বি মোর মানি। পল ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে যত টাকা দিচ্ছে ততই আরও টাকা চাওয়া হচ্ছে। এরপর গল্পের নেক্সট সিন, পল বিকামস অবসেসড। পল যখন আর অ্যাকচুয়ালি একটা স্বাভাবিক শিশু নেই, মানে পল এখন আর একটা স্বাভাবিক শিশুতে নেই। এই অবস্থায় সে রেসিং নিয়ে অবসেস করতে শুরু করে। তার মাইন্ডের মধ্যে একটা মাত্র চিন্তা, আই হ্যাভ গট টু নো ফর দ্য ডারভে। সে ডারভের উইনার জানতে মরিয়া হয়ে ওঠে। তার মা বুঝতে পারে পল অত্যন্ত নার্ভাস এবং মেন্টালি ডিস্টার্বড হয়ে আছে। সে পলকে সি সাইডে পাঠাতে চায়, কিন্তু পল রাজি হয় না। কারণ ডারভির আগে সে এই হাউস ছাড়তে চায় না। এখানে একটি সিক্রেট আছে। এরপর পলসের সিক্রেট হলো তার রকিং হর্স। তার মা মনে করে যে রকিং হর্সের জন্য এখন অ্যাকচুয়ালি পলের আর খেলার সময় নয়, কিন্তু পলের কাছে রকিং হর্স অত্যন্তই গুরুত্বপূর্ণ। সে বলে যতদিন না একটি রিয়েল হর্স পায় ততদিন রকিং হর্সেই তার কাছে যথেষ্ট। এই রকিং হর্সে চড়েই সে নিজের মাইন্ডে সেই হর্সের নাম ডিসকভার করে, যার ওপর বেটিং করা হবে। এটি এখন তার কাছে টয় নয়, এটি হয়ে গেছে তার কাছে অবসেশন, এসকেপ অ্যান্ড ফল সোর্স অফ লাক। এরপর হচ্ছে আমাদের গল্পের নেক্সট সিন, দ্য নাইট বিফোর দ্য ডারভে হওয়ার আগের দিন রাত্রে। ডারভের আগে পল আরও বেশি টেন্স হয়ে যায়। তার মা একটি পার্টিতে ছিল, হঠাৎ তার মনে ছেলের জন্য প্রচণ্ড অ্যাংজাইটি তৈরি হয়। সে পার্টি ছেড়ে বাড়িতে ফিরে আসে। রাতে সে পলের রুমের কাছে যায়। সে একটি স্ট্রেন সাউন্ড শুনতে পায়, মনে হয় যেন কোনো বিশাল প্রচণ্ড শক্তিতে যেন কিছু একটা চলছে। সে দরজা খুলে দেখে পল তার রকিং হর্সের উন্মাদনার মতো রাইড করছে। তার চোখে যেন অদ্ভুত একটা আগুন জ্বলছে। সে হর্সকে প্রচণ্ড জোরে চালাচ্ছে। তার মা চিৎকার করে, পল, হোয়াট এভার আর ইউ ডুইং? পল চিৎকার করে বলে, ইটস মালাবার। মালাবার হলো ডারভির একটি হর্স। এরপর পল রেসিং হর্স থেকে পড়ে যায়, মানে রকিং হর্স থেকে পড়ে যায় এবং সে আনকনসিয়াস হয়ে যায়। এই অবস্থায় তখন সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি পলকে হসপিটালে ভর্তি করা হয় এবং তখন পল গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং পল আনকনসিয়াসলিভাবে বলছে মালাবার। তার ফ্যামিলি বুঝতে পারে না যে সে কী বলতে চাইছে। তার আঙ্কেল অস্কার জানায় মালাবার হলো ডারভিতে অংশ নেয় একটি হর্স। অস্কার এবং ব্যাসেট তখন মালাবারের ওপর বেটিং করে। মালাবার উইন্স, আমরা দেখতে পাবো নেক্সট সিনে। তারপর আসে গল্পের ক্লাইম্যাক্স। ব্যাসেট এসে জানায় মালাবার হ্যাজ ওন দ্য ডারভি, অর্থাৎ মালাবার ডারভিটা জিতে গেছে। অ্যান্ড পলের প্রেডিকশন আবার সত্যি হয়েছে। পলের বেটিং থেকে বিশাল অ্যামাউন্ট অফ মানি আসে। ব্যাসেট জানায় পলের কাছে 80,000 পাউন্ডসেরও বেশি হয়েছে। পল তখন আনকনসিয়াস অবস্থায় মাকে জিজ্ঞেস করে, ডু ইউ থিঙ্ক আই এম লাকি মাদার? তুমি কি মনে করো মা আমি কি লাকি? সে বলতে চায় আমি কি লাকি, কারণ তার কাছে মানি এবং লাক একে অপরের সঙ্গে যুক্ত। সে প্রমাণ করতে চায় সে লাকি। এরপরে গল্পের আমাদের ট্র্যাজিক এন্ডিং। কিন্তু বন্ধুরা, গল্পের সবচেয়ে শকিং অংশ হলো এখন পল এত টাকা জিতলেও তার নিজের জীবনে কোনো হ্যাপিনেস আসে না, বরং পল মারা যায়।
এবং তার জীবনের শেষ অ্যাচিভমেন্ট হলো যে সে এনর্মাস অ্যামাউন্ট অফ মানি জিতেছে, কিন্তু সেই মানি তার জীবন ফিরিয়ে দিতে পারে না। তার আঙ্কেল অস্কার তার মাকে বলে তার কাছে 80,000 পাউন্ড রয়েছে, কিন্তু তার বিনিময়ে সে হারিয়েছে তার ছেলে। অর্থাৎ মানি হ্যাজ বিন গেইনড বাট দ্য চাইল্ড হ্যাজ বিন লস্ট। হবে হয়তো অর্থ উপার্জন করা হয়েছে, কিন্তু সন্তান নেই। এটাই গল্পের সবচেয়ে পাওয়ারফুল ট্র্যাজেডি। এবং এইভাবে D.H. লরেন্স এই গল্পটার মধ্য দিয়ে যেটা আমাদের সবাইকে উনি বলতে চাচ্ছেন, যে এই যে গল্পটা রয়েছে না, যে দেয়ার মাস্ট বি মোর মানি, এই যে লাইনটা, এই লাইনটা যে আরও এই যে অর্থ, এটা মানে আমাদের মেটেরিয়ালিস্টিক যে ডিজায়ার সেটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেয়, সেইটাকে এখানে অ্যাকচুয়ালি ফুটিয়ে তোলা হচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ লেসন আমরা জানতে পারি দ্য রকিং হর্স উইনারের মধ্য দিয়ে, সেটা কি, যে মানি ক্যান সলভ ফাইন্যান্সিয়াল প্রবলেমস বাট ইট ক্যান নট অটোমেটিক্যালি ক্রিয়েট হ্যাপিনেস। যে মানি হবে হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলোকে সলভ করতে পারে, কিন্তু এটা অটোমেটিক্যালি হ্যাপিনেস তৈরি করতে পারে না। পল মানি উপার্জন করতে করতে নিজের ইমোশনাল এবং ফিজিক্যাল হেলথ ধ্বংস করে ফেলে। সে মায়ের স্যাটিসফ্যাকশান অর্জন করতে পারে না, শেষ পর্যন্ত সে নিজের লাইফ হারায়। তাই গল্পের সেন্ট্রাল ওয়ার্নিং হলো এক্সেসিভ মেটেরিয়ালিজম and uncontrolled desire can destroy human relationships and human life. মানে অত্যাধিক পরিমাণে তোমার পার্থিব বিষয়ের প্রতি যে টান বা ভালোবাসা বা আনকন্ট্রোল ডিজায়ার, যেগুলো তুমি কন্ট্রোল করতে পারো না, সেই ডিজায়ারগুলো অ্যাকচুয়ালি হিউম্যান রিলেশনশিপ এবং হিউম্যান লাইফকে একেবারে ধ্বংস করে দেয়। তো এই হচ্ছে আমাদের আজকের গল্প, D.H. লরেন্সের লেখা দ্য রকিং হর্স উইনার। তো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।